হিন্দু নিম্নবর্ণের ৫ জনের মুন্ডু কেটে তার উপরে মূর্তি স্থাপন করেছিলেন। এই জমিদারকেই হয়তো বলা যায় জল্লাদ জমিদার। তাকে মৃত্যুদণ্ড হিসেবে হাজার হাজার মানুষের সামনে তাকে বাঘের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর এই যে রাজবাড়িতে আর ফিরে আসেনি, এরকম ছোট পড়ায় প্রায় ২০০টা অট্টালিকা ছিল। তখন সে লজ্জায় ওখান থেকে কাশিতে চলে যায়। এই জমিদার বাড়ি নিয়েই রয়েছে লোমহর্ষক ভয়ঙ্কর কিছু ইতিহাস। ইতিহাস সব সময় মানুষের কাছে বিস্ময়ের জন্ম দেয়। পুরনো জিনিসের মাঝে মানুষ খোঁজে নতুনত্ব। পুরনো ঐতিহ্য, ঐতিহাসিক স্থানের মাঝে মানুষ মূলত তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। যুগ যুগ ধরে মানুষ তার অস্তিত্ব এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই স্থাপনা তৈরি করেছে। সভ্যতার শুরু থেকেই তৈরি এসব স্থাপনার সৌন্দর্য, অভূতপূর্ব নির্মাণশৈলী মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। সেরকমই একটি নিদর্শন রায়েরকাঠি জমিদার বাড়ি। প্রায় ৩০০ বছর আগে এখানে প্রতিষ্ঠা লাভ করেছিল এক ঐতিহাসিক জমিদার বংশ। জেলা শহর থেকে একটু উত্তরে মাত্র ৩ কিলোমিটার দূরেই তার অবস্থান। হ্যালো বন্ধুরা, মনিকা মিত্র ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে আসি পিরোজপুরের রায়েরকাঠি জমিদার বাড়ি। বন্ধুরা, এখন আমি আছি রায়েরকাঠি জমিদার বাড়ি। আর আজকে আমাদের ভিডিওতে রায়েরকাঠি এই জমিদার বাড়ির লোমহর্ষক তথ্য এবং ৩০০ বছর আগের ইতিহাস ঐতিহ্য নিয়ে থাকছে আজকে আমাদের ভিডিও। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। ভারতবর্ষে মোগল সম্রাট শাহজাহান শাসনামলে পিরোজপুরের রায়েরকাঠি নামক জায়গা এই জমিদার বাড়িটির গোড়াপত্তন হয়। মূলত এখানে বন জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করেই এখানে এই বাড়িটি তৈরি করা হয়, যার ফলে এখানের নামকরণ করা হয় রায়েরকাঠি। মোগল সম্রাটের শাসনামলে সম্রাট জাহাঙ্গীর বিদ্রোহ করে বর্তমান পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে সেলিমাবাদ নামে একটি পরগনা সৃষ্টি করেন।
পরবর্তীতে তিনি উক্ত এলাকার রাজস্ব আদায়ের জন্য মদন পালকে দায়িত্ব দেন। মদন পাল আবার তার ছেলে শ্রীনাথকে উক্ত রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। রাজস্ব আদায়ের জন্য শ্রীনাথ বর্তমান জালকাঠি লুৎফুবাদ নামক গ্রামে একটি কাছারি ঘর স্থাপন করেন এবং সেখান থেকে অতি সুদক্ষতার সাথে রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করতে থাকেন, যার ফলস্বরূপ তিনি মোগল সম্রাটের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। এরপর রাজা শ্রীনাথের ছেলে রুদ্রনারায়ণ রায় চৌধুরী বর্তমান পিরোজপুরের রায়েরকাঠি এলাকায় বিশাল বন জঙ্গল পরিষ্কার করে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তিনি জমিদার বাড়ি তৈরির সময় কালী মন্দিরও তৈরি করেছিলেন। বন্ধুরা, এটাই ছিল সেই লোমহর্ষক ঘটনাস্তব, সেই কালী মন্দির। এই মন্দিরে হিন্দু নিম্নবর্ণের 5 জনার মুন্ডু কেটে তার উপরে স্থাপন করেছিল প্রতিমা। সেই মন্দিরটা এখনো রয়েছে। পরবর্তীতে তার এই নিষ্ঠুর কার্যক্রমের কথাটি ঢাকার প্রাদেশিক সুবেদার শাহবাজ খানের কানে যায়। এতে তিনি রাগান্বিত হয়ে বিচার করে রুদ্রনারায়ণকে মৃত্যুদণ্ডের রায় দেন। তাকে মৃত্যুদণ্ড হিসেবে হাজার হাজার মানুষের সামনে তাকে বাঘের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু সে এতটা শক্তিশালী ছিল যে সে বাঘের খাঁচার ভিতরে বসে বাঘের সাথে যুদ্ধ করে বাঘকে মেরে ফেলে। এ খবর সুবেদারের কাছে গেলে রুদ্রনারায়ণের মৃত্যুদণ্ড আদেশ মওকুফ করে দেয়। তখন সে ঢাকা থেকে আর এই যে রাজবাড়িতে আর ফিরে আসেনি। তখন সে লজ্জায় ওখান থেকে কাশিতে চলে যায়। সে আমৃত্যু কাশিতে বসে সন্ন্যাস জীবন পালন করে। এখানে তৈরি করা হয়েছিল বাড়ির প্রবেশদ্বার, রাজভবন, নহবতখানা, অতিথিশালা, নাট্যশালা, অন্ধকূপ, অসংখ্য মন্দির, ছোট বড় প্রায় 200 অট্টালিকা ছিল। এছাড়াও রয়েছে মন্দিরের নকশায় নির্মিত কয়েকটি মঠ, তার মধ্যে 40 থেকে 50টি গগনচুম্বী অট্টালিকা রাজবাড়ির শোভাবর্ধন করত। বর্তমানে ভালো এবং ধ্বংসপ্রাপ্ত মিলিয়ে 7টি ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি এখন জমিদার বাড়ির সেই ভবনের ভিতরে আছি। আর এই হচ্ছে ভবনের উপরে ছাদ নেই, গাছ জন্মে গেছে, বড় বড় গাছ এবং লতাপাতা ঘিরে আছে এই ভবনটাকে। জমিদারের খুব ভয়ানক লোমহর্ষক ঘটনা থাকলেও তারপরেও সে 300 বছর আগের সেই ইতিহাস বা ঐতিহ্য যেগুলো এখন এইভাবে পরিত্যক্ত অবস্থায় আছে, যেটা দেখলেও কিন্তু ভীষণ খারাপ লাগে, কেমন যেন মনটা ভারাক্রান্ত হয়ে যায়। বন্ধুরা, এখান থেকে গিয়ে, যদিও এর মধ্যে যাওয়া যাচ্ছে না, এখান থেকে ওই যে সুড়ঙ্গ রয়েছে, এই সুড়ঙ্গ একদম এখান থেকে গিয়ে ওই যে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, এই সুড়ঙ্গ দিয়ে এখান থেকে কিছুটা দূরে রয়েছে নদী, এদিকটায় নদী রয়েছে। এই সুড়ঙ্গ দিয়ে একদম নদীপথে এরা জাহাজে স্টিমারে করে নদীপথে যাতায়াত করত। আর সুড়ঙ্গ দিয়ে ঢুকতে দেখুন এই যে গাছগাছালি কি পরিমাণে এখানে ভেঙে চুরে কি অবস্থায় আছে। আর এই হচ্ছে সুড়ঙ্গ, যে লোহা থাকে না, যে দরজার সাথে যে আগে তো এরকম গোলের ভিতরে ঘুরতো, ওরকম লোহা দেওয়া আছে। দিদি, সুরঙ্গের ভিতরে অনেকগুলো হাড়ি দেখা যাচ্ছে। কয়টা হাড়ি? অনেকগুলো, দেখো তুমি আসো, এই পরিষ্কার আছে। হ্যাঁ, ওখান থেকে হয়তো সিঁড়ি ছিল। যেও না। এটা আসলে ওই সুড়ঙ্গ পথ থেকে উঠে এইভাবে সিঁড়ি, এই যে গোল। আর এই হচ্ছে সুড়ঙ্গের উপরেই রয়েছে এই যে সিঁড়িঘর। ওরা তো শ্যাওলা। আমার মনে হয় নিচে আরো কোনো আছে, নিচে হয়তো ওই যে ওদের যে আন্ডারগ্রাউন্ড যে রুম গুলো থাকে ওইরকম কিছু একটা আছে। বন্ধুরা, এই হচ্ছে সুড়ঙ্গ। আর সুড়ঙ্গ দিয়ে এখান থেকে উঠে এই যে সিঁড়িঘরটা দেখুন। সুড়ঙ্গ দিয়ে আসার পরে যে তাদের ভবনে উঠতে যে সিঁড়িঘরটা, এবং এটাও আমার মনে হয় যে খুব ছোট্ট একটু জায়গা নিয়ে সিঁড়িঘরটা। কারণ দেখুন, এই হচ্ছে সিঁড়িগুলো, এতটুকু চিকুন দিয়ে এরকম ঘুরে ঘুরে সিঁড়িটা উপরে উঠে গেছিলো। আর ওরে বাবা, আমার মাথায় বেঁধে যাচ্ছে এগুলো। আমি এখন সেই সিঁড়ি দিয়ে উঠছি। আর দেখুন, সিঁড়িটা এতটুকু চওড়া, তার মানে এই সিঁড়িটাও ছিল হয়তো অন্দরমহলের বা তাদের গোপন কোনো পথ। সুড়ঙ্গ দিয়ে উঠেই
এবং এই সুড়ঙ্গটা এখান থেকে মাটির নিচ দিয়ে নদীর সাথে মিলিত ছিল। জানা যায় যে জমিদাররা এখান থেকে মাটির নিচ দিয়ে এই সুড়ঙ্গের পথ দিয়ে তারা নদীতে স্টিমারে করে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য যেতেন। আর এই সুড়ঙ্গ দিয়ে উঠেই তাদের এইটাই হয়তো তাদের কোনো গোপন আস্থানা, গোপন পথ, যার কারণে এতটুকু চিকুন, এইটুকু চিকুন। এবং এটা দেখুন, এই যে গোল হয়ে উঠে গেছে উপরের দিকে, আর এই পাশটা ভাঙা আছে। জমিদারদের সিঁড়ি দিয়ে আমি নামছি। দেখুন সিঁড়িটা কতটুকু চিকুন। এখানে মাথায় বেঁধে গেছে, আমার খুব লেগেছে। এই যে সুড়ঙ্গের উপরে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এখানে বেঁধে গেছি। খুব ঝুঁকিপূর্ণ এখন জায়গাটা। ওই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ি, জমিদার বাড়ির সেই ভবন। আর জমিদার বাড়ির উঠোনে আর একটা ঘর রয়েছে। হঠাৎ করে বৃষ্টি নামাতে আমরা এখানে এসে উঠেছি এই ঘরে। আমি এখন একটা কক্ষের মধ্যে আছি। কক্ষটা ভাঙা, তারপরে দেখুন 300 বছর আগে সেই বিল্ডিংয়ের যে নকশাগুলো, সেই নকশাগুলো এখনো রয়েছে কিছুটা। কি অদ্ভুত, তাই না? এক সময় এখানে কত জমজমাট, কত ইতিহাস, কত কান্না, কত হাসির সাক্ষী এই দেয়ালগুলো। लागे नहीं कहियो नजरिया लागे नहीं कहियो लागे नहीं कहियो আজকে সেখানে হাহাকার করছে, গাছপালা জমে গেছে দেয়ালে। কি অবস্থায় আছে! এই পুকুর জমিদারের। আগে বছরে একবার মহোৎসব হতো কালী মন্দিরে। লোকমুখে প্রচলিত আছে এই উৎসব এলেই পুকুর থেকে আপনা আপনি রান্নার জন্য পাত্র উঠত। রান্নার আয়োজন হতো সহস্রাধিক মানুষের জন্য। উৎসব শেষে পুকুরে ফিরিয়ে দেওয়া হতো পাত্র, কিন্তু কোনো একবার এক ব্যক্তি একটি পাত্র ফিরিয়ে না দিয়ে লুকিয়ে রেখেছিলেন। সেই থেকে আর কখনো পুকুর থেকে পাত্র উঠত না। রায়েরকাঠি জমিদার বাড়ির অস্তিত্ব তেমন একটা নেই বললেই চলে। অযত্ন, অবহেলার কারণে এখন আর তেমন কিছু আর অবশিষ্ট নেই এখানে। বাসভবন, জলসাঘর, বিচারালয়, সুড়ঙ্গ পথ সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এখন কয়েকটি মঠ ও মন্দির ছাড়া আর তেমন কিছু নেই। আর যেগুলো রয়েছে সেগুলো প্রায় ধ্বংসের মুখে। দেয়ালে লতাপাতা, গাছগাছালি ও শ্যাওলায় জরাজীর্ণ হয়ে রয়েছে। বন্ধুরা, আমরা এখন মঠে আসছি। প্রায় 200 একর জমিতে তৈরি করা হয়েছিল ছোট বড় 200টি ভবন। 11টি মঠ তৈরি করা হয়েছিল এবং প্রতিটি মঠেই ছিল শিবলিঙ্গ।
এখন একটি মঠে একটি মাত্র শিবলিঙ্গ আছে, যেটির ওজন প্রায় 25 মণ। এছাড়া ছিল 40 থেকে 50টি গগনচুম্বী অট্টালিকা, যা রাজবাড়ির শোভাবর্ধন করত। 300 বছরের অধিক সময়ব্যাপী তৈরি কালী মন্দির, শিব মন্দির ও রাধা গোবিন্দ মন্দির এখনও টিকে আছে তার ঐতিহ্য নিয়ে। লোকজনের আনাগোনা তেমন একটা নেই, রাজবাড়ি পড়েছিল অবহেলায়। এখন ইসকন এই মন্দিরের তদারকি করছেন। মঠগুলো ছিল আগের সারি, এই মঠে রাজারা ছিল এবং প্রত্যেকটা মঠের ভিতর শিবলিঙ্গ ছিল, আসে এখনো নিয়ে। ওগুলো অনেক দেশের মানুষেরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু নিতে পারে নাই। প্রতি বছর ভূমি একাদশী পালিত হয় মাঘ মাসের শেষে এবং শিব চতুর্দশী পালিত হয় চৈত্র মাসের শেষে। প্রায় 5 থেকে 6,000 মানুষ আগমন ঘটে এই উৎসবে। বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরে দেখছিলাম 350 বছরের পুরানো ইতিহাস ঐতিহ্যের নিদর্শন পিরোজপুরের রায়েরকাঠি জমিদার বাড়ি। তো আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।